দেখো, বন্ধুকে জিজ্ঞেস করো বন্ধু কি বলছে। সন্দীপ, সন্দীপ, হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ স্যার। কলেজে আলটিমেটলি আমি যেটা বললাম সেটাই হচ্ছে, শুনতে পেলাম তো? একসাথে সব ল্যাব হবে হ্যাঁ, তো? ল্যাব হবে স্যার। সব একসাথে হবে তো? একসাথে একসাথে হবে না তো? আমি তো শুনতে পেলাম মানে তোমাদের পাওয়ার সিস্টেমের ল্যাব, পাওয়ার একদিনে সব সিস্টেমের ল্যাব ল্যাবটা হয়ে যাবে। স্যার করিয়ে দেবে। হ্যাঁ, পাওয়ার সিস্টেমের ল্যাবটা হয়তো একদিন দুদিনে করিয়ে দেবে সব। হ্যাঁ, আমি এটাই তোমাকে আগের দিন বলছিলাম, মনে আছে? হ্যাঁ, আর তো সময় নেই। সময় থাকলেও করবে না। সময় হুম। না থাকাটা বাহানা। আবার ওই যে এই কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট জোর করে খুলেছে, মানে হ্যাঁ, ছেলেপুলেরা বলেছে অফলাইন ক্লাস করবে। ব্যাস, হ্যাঁ। অফলাইন দুদিন ক্লাস করে বন্ধ হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, একটা স্যার করোনা আক্রান্ত হয়েছে, বন্ধ হয়ে গেছে সেই 5 তারিখ অবধি। আর কি ওই জন্য হবে? স্যার আমার ক্লাসটা অনলাইনে হচ্ছে আমাদের। হুম। আর ল্যাবটা, মানে কন্ট্রোল সিস্টেমের ল্যাবটা ম্যাম বলছে যে মানে ম্যাট ল্যাবেই হবে, কিন্তু আচ্ছা, অনলাইনেও করতে পারো, অফলাইনে করতে পারো আর কি। ম্যাট ল্যাবে যখন করছো, অনলাইনে গিয়ে আর কি করবো, অফলাইনে গিয়ে আচ্ছা। সেটা ম্যাট ল্যাবেই করাবে। ম্যাটল্যাবটা তো অনলাইন মানে সাপোর্ট করছে, কোনো অসুবিধাও নেই, এই আর কি। হ্যাঁ, ম্যাট ল্যাবটা এতে করে নিচ্ছি, আর এই মেশিন ল্যাবটা আর এই ল্যাবটা অফলাইনে হবে। হুম। আচ্ছা, তোমাদের আমি আগের দিন ওই ফেজার রিলেশনশিপটা বলছিলাম না, সার্কিট ফেজার রিলেশনশিপটা হ্যাঁ। আমি ওই আরএমএস ভ্যালু, তারপরে ক্রেস্ট ফ্যাক্টর, ফর্ম ফ্যাক্টর, এই পার্টটা বলেছিলাম। ঠিক আছে, তারপর থেকে আমি আজকে শুরু করছি। হুম। তো দেখো, এক মিনিট দাঁড়াও। ফেজারের মধ্যে তো বেসিক্যালি আমরা যেটুকু পড়ার সেটুকু তো পড়লাম। আর আচ্ছা, ফেজার, আচ্ছা। হুম, এক মিনিট। আমরা এইগুলো পড়েছিলাম, আরএমএস ভ্যালু, সাইন ওয়েভের ব্যাপারে পড়েছিলাম, ঠিক আছে, এটা পড়েছিলাম। আচ্ছা, ফেজারটা অ্যাকচুয়ালি কি তুমি যদি দেখো, ঠিক আছে, সেটা হচ্ছে যদি একটা সাইন ওয়েভকে আমি ড্র করি না, সাইন ওয়েভ অ্যাকচুয়ালি কি বলতো, সাইন ওয়েভ অ্যাকচুয়ালি হচ্ছে, ধরো একটা, তুমি যদি এরকম একটা অ্যাক্সিস ভাবো, সাপোজ এইদিকে এক্স অ্যাক্সিস আছে, এইদিকে ওয়াই অ্যাক্সিস আছে। এবার তুমি যদি একটা সার্কেলকে কল্পনা করতে থাকো, সাপোজ এখানে একটা পয়েন্ট আছে, সে এ, এটা হচ্ছে সাপোজ সেম লেন্থ এ, এখানেও একটা সেম লেন্থ আছে মাইনাস এ, এখানে একটা সেম লেন্থ আছে মাইনাস এ, ঠিক আছে। এবার কোনো একটা অবজেক্ট বা কোনো একটা ওয়েভ যদি একটা পার্টিকুলার টাইম পিরিয়ডকে মেনটেন করে সে চলতে থাকে, তাহলে সে অ্যাকচুয়ালি একটা এরকম সার্কুলার কার্ভ তৈরি করে। ঠিক আছে, যেমন একটা সার্কেল ভেবে নাও। ঠিক আছে, এরকম একটা সার্কেল তৈরি করে, ঠিক আছে, যে কোনো রিপ্রেজেন্টেশন তুমি যদি দেখো, মানে একটা রোটেশন বা সার্কুলেশন, এরকম ভাবে। এবার এই যে পাথটা আছে, এই পাথটাই কিন্তু কন্টিনিউ চলতে থাকে, ঠিক আছে। এই সার্কুলার যে পাথটা আছে, এটাকে তুমি যদি টাইম ডোমেনের রেসপেক্টে এক্সটেন্ড করে দাও, মানে ধরো তুমি যদি এই ছবিটাকে একটু এক্সটেন্ডেড ফর্মে ড্র করার চেষ্টা করো, আর এক্স অ্যাক্সিসে টাইম অ্যাক্সিস নিয়ে রাখো, এক্স অ্যাক্সিসে ধরো তুমি টাইম নিয়ে রেখেছো, আর এইটা যদি তার অ্যামপ্লিটিউড হয়, অ্যামপ্লিটিউড হয়ে থাকে পজিটিভ অ্যামপ্লিটিউড, সাপোজ দিস ওয়ান, আর এটা যদি নেগেটিভ অ্যামপ্লিটিউড হয়, তাহলে এর রেসপেক্টে আমরা কি করি, টাইমের রেসপেক্টে যখনই কোনো ওয়েব ফর্মকে আমরা ড্র করি, সেটাকে আমরা এইভাবে দেখি। ঠিক আছে, টাইমের রেসপেক্টে যখনই আমরা ড্র করি, তখনই আমরা এরকম একটা ওয়েব শেপকে পাই। তো এই যে রিপ্রেজেন্টেশনটা আমরা পেলাম, ঠিক আছে, এই যে রিপ্রেজেন্টেশন অফ ওয়েব আমরা পেলাম, এইটাকেই অ্যাকচুয়ালি ফেজার বলে, ঠিক আছে। এই এর যে আমি একটা মানে টু ডাইমেনশনাল অ্যাপ্রোচ বা টু ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন যদি আমি এই ওয়েবটার করতে চাই, ঠিক আছে, এই টু ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন অফ দিস ওয়েব, ঠিক আছে, এটাকেই আমরা বেসিক্যালি ফেজার বলে থাকি, ঠিক আছে। আচ্ছা, এবার
ফেজারটা আমাদের কি কাজে লাগে? ফেজারটা আমাদের বেসিক্যালি কাজে লাগে হচ্ছে, তোমরা পড়ে থাকবে যখন কোনো, ধরো কোনো একটা ফিগার আছে, কোনো একটা পার্টিকুলার রিপ্রেজেন্টেশন আছে, তার জন্য যদি একটা গ্রাফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা তাকে যদি অ্যানালিসিস করার চেষ্টা করি, গ্রাফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলতে, ধরো ধরো 5 অ্যাম্পিয়ার বা 4 অ্যাম্পিয়ার, এইগুলো কি একটা ভ্যালু, ঠিক আছে? কিন্তু তাকে যদি একটা ফিজিক্যাল এক্সপ্লেনেশন বা ফিজিক্যাল একটা রিপ্রেজেন্টেশনের থ্রু দিয়ে দেখাতে চাই, তখন কিন্তু আমাদের এই ফেজারের দরকার পড়ে। মানে ফর এক্সাম্পল, এটা যদি একটা যে ওয়েব ফর্মটা এঁকেছি সেটা যদি একটা ধরো ভোল্টেজের ওয়েব ফর্ম হয়, আর এর করসপন্ডিং একটা কারেন্টের ওয়েব ফর্মকে ধরো আমি এইভাবে ড্র করছি, ফর এক্সাম্পল আমি এরকম ভাবে যদি ড্র করি একটা কারেন্টের ওয়েব ফর্মকে, তো এই দুটোকে আমি বোঝাবো কি করে, ঠিক আছে? এই দুটোকে আমি কিভাবে শো করবো? সাপোজ দিস ইজ এ কারেন্ট ওয়েভ ফর্ম, ঠিক আছে? তো এই দুটোকে যদি একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রামের থ্রু দিয়ে দেখানো হয়, তো সেই ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশনটাই বেসিক্যালি আমাদের কাছে ফেজার ডায়াগ্রাম। তো জেনারেলি ভোল্টেজকে আমরা রেফারেন্স হিসেবে শো করি। এটা যদি ভোল্টেজ হয়ে থাকে, আর তার করসপন্ডিং যদি আমি কারেন্টকে এখানে দেখতে চাই, যেহেতু সেটা পিছিয়ে আছে এই কার্ভের রেসপেক্টে, তুমি যদি দেখো, ধরো ধরো ফর অ্যান অ্যাঙ্গেল ফাই যদি পিছিয়ে থাকে, তো এর করসপন্ডিং আমরা ফেজার ডায়াগ্রামটাকে এরকম ভাবে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ ফাই অ্যাঙ্গেল দিয়ে দেখাই, ঠিক আছে? এখানে কারেন্টের আমরা শো করে দেবো, ঠিক আছে? এবার এটা বেসিক্যালি আমাদের ল্যাগিং নেচারটাকে ইন্ডিকেট করে। আর ঠিক সিমিলারলি যদি 5 ডিগ্রি এগিয়ে থাকতো, তাহলে কারেন্টটাকে আমি উপরের দিকে দেখাতাম, ঠিক আছে? তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ রোটেশন, বা অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ যে রিপ্রেজেন্টেশন, সেটার থ্রু দিয়ে কিন্তু এই ফেজারের এক্সপ্লেনেশনটা করা হয়। এবার এটা ফেজারটা করতে গেলে আমাদের সবার আগে কি করতে হবে? এটা তো ধরো ল্যাগিং নেচারের জন্য। এবার লিডিং নেচারের জন্য তুমি ভালো করেই জানো যে এদিকে যদি ভোল্টেজ এক্সটেন্ড করা হয়, তো তার রেসপেক্টে কারেন্টকে আমরা এর উপরে দেখাই, ঠিক আছে? ল্যাগিং সার্কিটের রেসপেক্টে এদিকে দেখাই, ঠিক আছে? আর তখন এই অ্যাঙ্গেলটাকে আমরা কি দিয়ে দেখাই? শুধু ফাই লিখছি, কারণ অ্যারো আমি শো করে দিচ্ছি বলে এখানে। সো সাপোজ দিস ইজ দি লিডিং কারেন্ট, ঠিক আছে? এবার লিডিং পাওয়ার ফ্যাক্টর, এটা যদি লিডিং পাওয়ার ফ্যাক্টর বলি, আর এটা হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর নেটওয়ার্ক, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর নেটওয়ার্ক, লিডিং পাওয়ার ফ্যাক্টর নেটওয়ার্ক বা সার্কিট যাই বলো, ঠিক আছে? দেখো এই পার্টটা বুঝতে পারলে কিনা, এটা তো জানো আশা করি, এটা নিয়ে কোনো প্রবলেম নেই আশা করি। হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ। তো এই জিনিসটার উপর ভিত্তি করে এবার আমরা প্রত্যেকটা সার্কিট এলিমেন্টকে একবার করে জাজ করব, ঠিক আছে? যে প্রত্যেকটা সার্কিট এলিমেন্টের রেসপেক্টে কিরকম কি হয়। যদি আমি লোড হিসেবে কোনো জিনিসকে ইউজ করে থাকি, তার জন্য কি হয়? ধরো ফর এক্সাম্পল, যদি আমি একটা টিপিক্যাল আর সার্কিট নিই, ঠিক আছে? তো এই আর সার্কিটে যদি সাপোজ একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, ভিটি, দ্যাট ইজ ভিএম কস অফ ওমেগা টি, যদি এরকম একটা ভোল্টেজ আমি অ্যাপ্লাই করি, তাহলে আমার টার্গেটটা কি? আমার টার্গেট হচ্ছে ফার্স্ট অফ অল এখানে যে ফেজার রিলেশনশিপটা আছে ভোল্টেজের রেসপেক্টে, সেটা দেখার। এটা শুধুমাত্র আমি রেজিস্ট্যান্স দেখিয়েছি। তো এরকম ভাবে আমরা প্রথমে রেজিস্ট্যান্স দেখবো, ইন্ডাকটেন্স দেখবো, ক্যাপাসিটেন্স দেখবো, দেন দেখবো আর এল, আর সি, ঠিক আছে? এবার এই আর এল আর সি সিরিজ প্যারালাল সবই দেখবো, ঠিক আছে? এরও সিরিজ প্যারালাল দেখবো, ঠিক আছে? আবার এলসিও দেখবো, ঠিক আছে? আর এই সার্কিটগুলো ছাড়াও আমরা দেখবো আরএলসি, ঠিক আছে? আরএলসি সিরিজ, আরএলসি প্যারালাল, এগুলোও দেখবো, ঠিক আছে? এইরকম সার্কিটগুলো প্রত্যেক কটার কার ক্ষেত্রে কিরকম তোমার ওয়েব ফর্ম থাকে, কিরকম ফেজার ডায়াগ্রাম হয়, তার ভোল্টেজ কি, ভোল্টেজের প্যারামিটার কি, কারেন্টের প্যারামিটার কি, পাওয়ার কি, এনার্জি কি, বেসিক্যালি একটা সার্কিটের ক্ষেত্রে সেই ফ্যাক্টরস গুলো আমরা একটা একটা করে ডিটারমাইন করবো। যেমন ধরো এই যে সার্কিটটা রয়েছে, এই সার্কিটের ক্ষেত্রে যে কোনো একটা পয়েন্ট তোমার কাছে গিভেন আছে, ফর সে ভিটি যদি গিভেন থাকে, দ্যাট ইজ ভিএম কস অফ ওমেগা টি। তো এর করসপন্ডিং যদি আমাকে কেউ আইটি বার করতে বলে, তাহলে আইটি মানে কি হবে বলো, অ্যাজ পার ওহমস ল? আইটি ইজ ইকুয়াল টু আই ভিটি। ভিটি বাই আর, ঠিক আছে? এইখানে যে ভোল্টেজটা আছে ডিভাইডেড বাই আর, দ্যাট ইজ আমরা এখানে লিখতে পারবো ভিএম কস অফ ওমেগা টি ডিভাইডেড বাই আর। নাও দিস ভিএম বাই আর টার্মটাকে আমরা বেসিক্যালি আইএম মানে ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট দিয়ে ডিনোট করে থাকি। তো এখান থেকে আমরা যেটা পাই, দ্যাট ইজ এই যে কারেন্টটা,
ঠিক আছে, এইটা তো তুমি আইএম কস অফ ওমেগা টি দিয়ে লিখলে কারেন্টটাকে তুমি রিপ্রেজেন্ট করলে। বাট এটাকে যদি আমি ফেজার ডোমেনে রিপ্রেজেন্ট করতে চাই, এটাকে যদি আমি ফেজার ডোমেনে রিপ্রেজেন্ট করতে চাই, তখন আই অফ টি যেটা, ঠিক আছে, এটাকে যদি আমি ফেজার ডোমেন লিখতে চাই, আই অফ টি ইন ফেজার ডোমেন, ইন ফেজার ডোমেন আমি যদি এটাকে রিপ্রেজেন্ট করতে চাই, এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, আই ইজ ইকুয়াল টু আই এম বাই রুট টু অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি। কেন অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি? তার কারণ হচ্ছে, দেখো আমরা জানি যে রেজিস্টিভ সার্কিট বা রেজিস্টিভ নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাঙ্গেলের চেঞ্জ হয় না, তাই তো, কোনো পাওয়ার ফ্যাক্টর বা কোনো অ্যাঙ্গেল কিন্তু এক্সিস্ট করে না। তো সেই জন্য এটাকে এইভাবে লেখা হয়, কি করছো ওটা? আই ইকুয়াল টু আই। আই ইকুয়াল টু আই এম বাই রুট টু। কারণ এখানে যে ভ্যালুটা লেখা হয় এটা তো আমার কাছে আরএমএস ভ্যালু থাকে, তাই তো, এটা তো আমার কাছে আরএমএস ভ্যালু থাকে, বেসিক্যালি আরএমএস, আই আরএমএস, ঠিক আছে। তো সিমিলারলি যদি তুমি ভোল্টেজটাকেও লিখতে চাও, তাহলে ভোল্টেজ সমান সমান কি হবে, ভিএম বাই রুট টু অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি। বাট এটা তো যেহেতু রেফারেন্স, ঠিক আছে, দুটোর মধ্যে অ্যাঙ্গেলের কোনো ডিফারেন্স নেই। মানে তুমি যদি এখান থেকে চেক করো, দেখো এই যে ভিটি যে ফাংশনটা বেরোলো কস অফ ওমেগা টি, এখানেও কিন্তু কস অফ ওমেগা টি টার্মসেও রয়েছে। তার মানে যদি ওয়েভ ফর্মটা তুমি চেক করো, তুমি তো জানো এখানে যে এরম ভাবে যদি সাইন ওয়েভের ধরো ভোল্টেজটা এক্সিস্ট করে, তো কারেন্টটা একই ফেজে এক্সিস্ট করবে, ঠিক আছে, কারেন্টটা এরম ভাবে একই ফেজে এক্সিস্ট করবে, দিস উইল বি কারেন্ট। এদিকে যদি টাইম থাকে আর এদিকে এদের ম্যাগনিটিউডটা রয়েছে, সাপোজ ধরো দিস ইজ ভিএম আর দিস ইজ আইএম, এই ম্যাগনিটিউডটা হচ্ছে আইএম, ঠিক আছে। তো এই রিপ্রেজেন্টেশনটা তুমি দেখতে পাচ্ছ, এদের মধ্যে কোনো অ্যাঙ্গেলের ডিফারেন্স নেই, ওই জন্য এক্ষেত্রেও আমরা অ্যাঙ্গেলটাকে 0 দেখিয়েছি, এখানেও আমরা অ্যাঙ্গেলটাকে 0 দেখিয়েছি, বাট দ্য ম্যাগনিটিউড ইজ আরএমএস। এটা তো তুমি জানো যে এটাকে আমরা আরএমএস বলে থাকি, ভি আরএমএস। কারণ আমরা সবসময় কোনো সাইন এসি কোয়ান্টিটি সবসময় কি বার করি, সাইনটা বার করে থাকি, তাই তো, অ্যাঙ্গেলটা বার করে থাকি। তো এর করসপন্ডিং রিপ্রেজেন্টেশন মানে যদি ফেজার ডায়াগ্রাম ড্র করতে হয়, তাহলে তো এই মাত্র আমরা ড্র করলাম যে যেদিকে ভি আছে, সাপোজ ধরো এদিকে যদি ভি থাকে, তো সেই বরাবরই আমার কাছে কারেন্ট আইটা এক্সিস্ট করবে। দিস ইজ দ্য ফেজার রিপ্রেজেন্টেশন, ফেজার ডায়াগ্রাম। দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দি, কি বলবো, এই মানে চ্যাপ্টার, ঠিক আছে। কারণ এইটা তোমার মেশিনেও লাগবে, ট্রান্সফরমারেও লাগবে, সব জায়গাতে তোমাকে ফেজার ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশনটা বুঝতে হয়, ঠিক আছে। তো সিমিলারলি আমি বলেছিলাম যে আমি ভোল্টেজও বার করব, কারেন্টও বার করব, পাওয়ারও বার করব। তো পাওয়ার পি অফ টি সমান সমান কি লিখবো, ভিটি ইন্টু আই অফ টি, তাই তো। তো ভিটি ইন্টু আই অফ টি যদি তুমি এই দুটোকে একসাথে লেখো, তাহলে কি পাবে, দেখো ভিএম কস অফ ওমেগা টি ছিল আর আইএম কস অফ ওমেগা টি ছিল, তাহলে দুটোকে যদি গুণ করি তাহলে কত হবে, ভিএম আইএম কস স্কোয়ার ওমেগা টি, তাই তো। এইরকম একটা টার্ম এসে আমাদের কাছে এক্সিস্ট করছে। এবার এটাকে তুমি ভেঙে লিখতে পারো, ধর 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে ভাগ করো, তাহলে কি লিখতে পারবে, ভিএম আইএম বাই টু কস স্কোয়ার ওমেগা টি। এবার 2 কস স্কোয়ার ওমেগা টি মানে 2 কস স্কোয়ার থিটা, তো 2 কস স্কোয়ার থিটাটাকে আমি কি লিখতে পারবো, 1 প্লাস কস 2 থিটা। সো ভিএম আইএম বাই 2 1 প্লাস কস 2 ওমেগা টি, এরকম ভাবে আমি লিখতে পারি এটাকে, ঠিক আছে। তো এখান থেকে তুমি দেখো, এইখান থেকে তুমি একটা কম্পোনেন্ট পাবে, কি কম্পোনেন্ট পাবে দেখো, ফার্স্ট অফ অল ভিএম আইএম বাই 2, ঠিক আছে, এটা একটা কম্পোনেন্ট পেলে, প্লাস ভিএম আইএম বাই 2 ইন্টু কস অফ টুয়াইস ওমেগা টি, কস অফ টুয়াইস ওমেগা টি। মানে এখানে একটা দেখো ডিসি কম্পোনেন্টও তুমি পাচ্ছ, তার সঙ্গে একটা এসি কম্পোনেন্ট বা সাইনোসয়েডাল কম্পোনেন্টও তুমি কিন্তু এক্ষেত্রে এখান থেকে পাবে, ঠিক আছে। আর আরেকটা ফ্যাক্টর যেটা তুমি এখান থেকে নোটিস করতে পারলে, যে আমাদের যে ভোল্টেজ বা কারেন্ট ছিল, এখানে ধরো এখানে আমি যে ভোল্টেজ বা কারেন্টকে আমি লিখেছি, এই ভোল্টেজ বা কারেন্টের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা ওমেগা ছিল। দেখো আমরা যে ফাংশনটা লিখেছি সেটা কিন্তু ওমেগার ফাংশন লিখেছি, এখানে ওমেগার ফাংশন লিখেছি, এখানেও কিন্তু আমি ওমেগার ফাংশনই লিখেছি। বাট যখন পাওয়ারটা চেক করতে যাচ্ছি, তখন পাওয়ারটা কিন্তু 2 টাইমস হয়ে যাচ্ছে। মানে এখান থেকে আমি একটা কনক্লুশন ড্র করতে পারি, দ্যাট ইজ পাওয়ারের যে ফ্রিকোয়েন্সি হয়, ঠিক আছে, পাওয়ারের যে ফ্রিকোয়েন্সি হয়, ঠিক আছে, বা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের যে ফ্রিকোয়েন্সি হয়, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের যে ফ্রিকোয়েন্সি হয়, দ্যাট ইজ 2 টাইমস দি ফ্রিকোয়েন্সি অফ ভোল্টেজ এন্ড কারেন্ট, ফ্রিকোয়েন্সি অফ ভোল্টেজ এন্ড কারেন্ট, ভোল্টেজ এন্ড কারেন্ট,
ঠিক আছে, ভোল্টেজ এবং কারেন্টের যে ফ্রিকোয়েন্সি থাকে তার 2 টাইমস মাল্টিপ্লাই হয়ে যায়, দুগুণ তার থেকে বেশি হয়। ঠিক আছে, তো দিস ইজ দি রিপ্রেজেন্টেশন অফ পাওয়ার। দেখো এই জায়গাটা বুঝতে পারলে কি করলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, এটা নোট করো, হয়ে গেলে বলবে। আমরা এরকম ভাবে আর এল সি তিনটেকেই করব, তারপর আর এল আর সি, এই যে প্রত্যেকটা সার্কিট এলিমেন্ট এসি সাপ্লাই যদি দেওয়া হয় তাহলে তার নেচারটা কি হয়, ঠিক আছে, এবং এটা হয়ে গেলে এর উপর কিছু প্রবলেমও আমরা করব। ঠিক আছে, এর উপর কিছু হ্যাঁ স্যার। প্রবলেম হয়েছে এটা। হুম। তাহলে বলো তুমি আহ, কি পেলে, ফ্রিকোয়েন্সির সঙ্গে রিলেশনশিপ কি পেলে বলো, পাওয়ারের ফ্রিকোয়েন্সি কত হয়? টু ইন্টু ফ্রিকোয়েন্সি অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। তাহলে পাওয়ারের ফ্রিকোয়েন্সি যেটা পেলাম, that is 2 times the either voltage frequency of voltage or current, ঠিক আছে। এবার তুমি যদি এই যে পাওয়ারটা তুমি বার করেছো সেখান থেকে তুমি যদি এনার্জিকে বা এভারেজ পাওয়ার যাই বলো, এভারেজ পাওয়ারকে তুমি যদি বার করার চেষ্টা করো, এভারেজ পাওয়ার বার করতে গেলে কি হবে? এভারেজ পাওয়ারকে বার করার জন্য বেসিক্যালি কি করবে, এই টোটাল যে পাওয়ারটা তোমার বেরিয়েছিল, ঠিক আছে, যে পিটি তুমি বার করলে তাকে যদি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করো 0 to t, আর তাকে একটা সিঙ্গেল টাইম স্কেলে বা সিঙ্গেল টাইম পিরিয়ডের জন্য বার করতে চাও, ঠিক আছে, দ্যাট ইজ এরিয়া আন্ডার দ্য কার্ভ, বাই টাইম পিরিয়ড, এটা যদি তুমি বার করো তাহলে তুমি অ্যাভারেজ পাওয়ারের যে ভ্যালুটা, কত অ্যাভারেজ পাওয়ার এই সার্কিটটা অ্যাকসেপ্ট করছে সেটা তুমি ডিটারমাইন করতে পারো। ঠিক আছে, এই টার্মটা তুমি যদি ইন্টিগ্রেশন করো, এবার তুমি যদি ইন্টিগ্রেশন করার চেষ্টা করো, দেখো কত পাবে, ইন্টিগ্রেশন 0 to t, পাওয়ারের ভ্যালু আমাদের কত বেরিয়েছিল, একটা বেরিয়েছিল ভিএম আইএম বাই 2, তাই তো, আর একটা কত বেরিয়েছিল, ভিএম আইএম বাই বাই 2 cos 2 ওমেগা t। হ্যাঁ, বাই 2 cos 2 ওমেগা t বেরিয়েছিল। ঠিক আছে, এটার সঙ্গে ধরো আমি এখানে ফাংশনটা ডি ওমেগা টি করে নিচ্ছি, ঠিক আছে, আর এখানে যে টাইম পিরিয়ডটা ছিল, টাইম পিরিয়ডটাকে আমি করে নিচ্ছি, সাপোজ এই 1/t-টা আপাতত 1/t থাক, যদি একটা সিঙ্গেল হাফ সাইকেলের জন্য 180 ডিগ্রির জন্য কনসিডার করি তো 1/পাই এখানে লিখতে পারি, আর এটাকে 0 to পাই আমরা লিখতে পারি। ঠিক আছে, তো দেখো cos 2 ওমেগা টি মানে cos 2 পাই এর ভ্যালু সবসময় 0 হয়ে যায়, তার মানে এই পোর্শনটা আমার কাছে 0 হয়ে যাবে, শুধু এইটুকু পোর্শন পড়ে থাকবে। যদি অ্যাভারেজ পাওয়ার বার করতে চাও তাহলে শুধু এই পোর্শনটার ইন্টিগ্রেশন 0 হয়ে যায়, ভিএম আইএম বাই 2 ডি ওমেগা টি এটুকুই পড়ে থাকে, এই পার্টটা আমার কাছে 0 হয়ে যায়। তুমি একটা কোসাইনোসয়েডাল ওয়েভে যদি একটা সিঙ্গেল এর জন্য চেক করো 180 ডিগ্রির জন্য, তাহলে তুমি এই অবজারভেশনটা পাবে। এখান থেকে কত হবে, 1/পাই ইন্টিগ্রেশন ভিএম আইএম বাই 2, ঠিক আছে, এবার ডি ওমেগা টির জন্য ওমেগা পাই মাইনাস 0 বসিয়ে দেবে, ওমেগা টি এটা 0 এটা 2 পাই, তাহলে এখান থেকে তুমি পাবে হচ্ছে 1/পাই ভিএম আইএম বাই 2 পাই মাইনাস 0, তার মানে এখান থেকে পাই আসছে, দ্যাট মিনস দুটো কেটে যাচ্ছে, তার মানে অ্যাভারেজ ভ্যালুটা কত আসে যাচ্ছে পাওয়ারের, ভিএম আইএম বাই 2, এইটা তোমার দাঁড়াচ্ছে অ্যাভারেজ ভ্যালু অফ দ্য পাওয়ার। মানে একটা এসি সার্কিট যদি হয় তাহলে এসি সার্কিটে কত পরিমাণ অ্যাভারেজ পাওয়ার ফর রেজিস্টিভ নেটওয়ার্ক কতটা সে অ্যাকসেপ্ট করছে সেটা আমরা এখান থেকে পাচ্ছি, ভিএম আইএম বাই 2। ঠিক আছে, এখান থেকে আমরা অ্যাভারেজ পাওয়ারের রিপ্রেজেন্টেশনটা পাই, এটাকে জেনারেলি পি অ্যাভারেজ এইভাবেও রিপ্রেজেন্ট করা হয়। তো অ্যাভারেজ পাওয়ার ইন কেস অফ রেজিস্টিভ নেটওয়ার্ক অনেক সময় বার করতে দেয়। ঠিক আছে, একটা সার্কিটে যদি শুধু রেজিস্ট্যান্স থাকে তাহলে অ্যাভারেজ পাওয়ার কত হয় দেখো, Yes, sir. তো এটা বেসিক্যালি তোমার ফার্স্ট পার্ট হলো রিগার্ডিং রেজিস্ট্যান্স।
এবার যদি তুমি রেজিস্ট্যান্সের আর কিছু করা নেই, মোটামুটি আমাদের এই পোর্শনটা কভার হয়েছে। যদি ইন্ডাকটেন্সকে দেখো, ইন্ডাকটেন্স ক্ষেত্রে আমরা এরকম ভাবে একটা কারেন্ট সোর্স দিয়ে জেনারেলি রিপ্রেজেন্ট করে থাকি, ঠিক আছে, যেখানে একটা টার্মিনালে ধরো দুদিকে একটা ভোল্টেজ আছে, এখানে যে ভোল্টেজটা ডেভেলপ হচ্ছে ডিউ টু দিস কারেন্ট ফ্লো, তো বলো ভোল্টেজকে ইন্ডাক্টর অ্যাক্রসের ভোল্টেজকে কি হিসাবে লেখা যেতে পারে? ভি এল অফ টি রিপ্রেজেন্টেশনটা কি বলো? এটাকে আমরা কি লিখতে পারি যদি ইন্ডাকটেন্সের I ভ্যালু? into XL, হ্যাঁ, I into XL, আই ইন্টু এক্সেল লিখতেই তো পারি, আর কি আর কিছু লিখতে পারি বলো? ভোল্টেজকে কিভাবে লেখা হয় ইন্ডাক্টরের ক্ষেত্রে? এল ডিআই ডিটি টার্মস এ লেখা হয়, মনে নেই? ও আচ্ছা, LDI, এল ডিআই অফ টি ডিটি, এইভাবে আমি লিখতে পারি। তাহলে এল ডিআই অফ টি ডিটি মানে কি? এল ডি ডিটি অফ আই এর পরিবর্তে বসাও আই এম সাইন ওমেগা টি। যদি সাইন ওমেগা টি হয় তাহলে এখানে কত হচ্ছে ভ্যালুটা বলো? এল ওমেগা আই এম কস অফ ওমেগা টি, ঠিক আছে। তাহলে এই যে এল আই এম ওমেগা কস অফ ওমেগা টি, এই এল আই এম ওমেগাটাকে আমি বলে থাকি ভিএম, ভিএম কস অফ ওমেগা টি। এবার সমস্যাটা কোথায় হচ্ছে দেখো, তুমি যদি খেয়াল করে দেখো তাহলে বুঝতে পারবে যে ভোল্টেজটা যদি এই নেচারের হয়, তার রেসপেক্টে দেখো কারেন্টের নেচারটা কি আছে, আই অফ টি এর নেচারটা কি আছে? আই অফ টি এর নেচারটা আছে হচ্ছে আই অফ এম সাইন অফ ওমেগা টি, ঠিক আছে। এবার সাইন অফ ওমেগা টিকে আমি কি লিখতে পারি? কস 90 মাইনাস থিটা। দেখো কি লেখা যেতে পারে বলো? কসের টার্মসে যদি আমি লিখতে চাই তাহলে কি লিখবো? মনে আছে cos 90 degree কিরম ভাবে minus, লিখবো? কিরম ভাবে লিখলে এটাকে কোসাইনের টার্মস যদি লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? or sin 90 degree minus omega t. না, সাইনটাকে তুমি কসে কনভার্ট করতে চাইছো, সাইনটাকে কসে কনভার্ট করলে কিরম ভাবে লেখা যেতে পারে? ওই 90 ডিগ্রি প্লাস মাইনাস করে আমরা এটা লিখতাম না? কি লিখতাম বলো? ওটাই তো বলছি, কত লিখবো বলো? sin 90 degree minus omega t, সাইন 90 ডিগ্রি মাইনাস ওমেগা টির সঙ্গে কসের সঙ্গে সম্পর্ক আসছে কিছু? sin 90 degree minus theta মানে হচ্ছে, ও আচ্ছা, প্লাস হবে তাহলে। সেটাই জিজ্ঞেস করছি, প্লাস হবে না মাইনাস হবে? ধরো তুমি কসটাকে রেফারেন্স ধরো, হুম, তাহলে কসটাকে যদি রেফারেন্স ধরো তাহলে তুমি এটাকে কি লিখতে পারো? ফর এক্সাম্পল তোমাকে একটুখানি আর একটু বেসিক থেকে বলছি ব্যাপারটা। ধরো এইটা হচ্ছে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, তাই তো? হুম, এইবার আমি বলতে চাইছি কস ওমেগা টি, ধরো ওমেগা টি একটা অ্যাঙ্গেল আছে এইখানে, ধরো সাপোজ দিস ওয়ান ইজ ওমেগা টি অ্যাঙ্গেল, ঠিক আছে। এইবার এইটাকে এই কস ওমেগা টি মানে ধরো সাইন ওমেগা টিটাকে আমি কস ওমেগা টির টার্মসে লিখতে চাই, তাহলে কি লিখবো? আর এরকম ছিল না রে, ভুলে যাচ্ছি তো, আমিও তো ঠিক খেয়াল করতে পারছি না। কস অফ cos sin tan cap যেটা বলছে, কস অফ 90 cos মাইনাস of থিটা, কস 90 মাইনাস থিটা, এটাকে কি লেখা হয়? 90 minus theta মানে হচ্ছে all sin tan cos, তাহলে তো cos theta ই হবে। কস 90 মাইনাস থিটা, দাঁড়া, প্রথমত হচ্ছে দেখ তোকে কনসিডারেশনটা বলি, তুই ভুলে গেছিস। 90 মাল্টিপল কত আছে? অড মাল্টিপল আছে তো? হুম, তাহলে 90 যদি অড মাল্টিপল থাকে তাহলে সাইন হবে, ঠিক আছে, ভালো করে বোঝ কি বলছি। কস 90 মাইনাস থিটা মানে কি? যদি অড মাল্টিপল থাকে 90 তাহলে কসটা সাইন হয়ে যাবে, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই 90 মাইনাস থিটা অ্যাঙ্গেলটা কোন অ্যাক্সিসের মধ্যে পড়ছে? ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, কোন কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে? 90 মাইনাস থিটাটা ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে পড়ে, তো ফার্স্ট কোয়াড্রেন্টে কি সাইন পজিটিভ? দেখো ফার্স্ট কোঅর্ডিনেট সবই কোয়াড্রেন্টে পজিটিভ। সবাই পজিটিভ, তাই তো, তার মানে ওই জন্য আগের সাইনটা আমার পজিটিভই থাকবে, 1 নম্বর হলো। এবার থিটাটা বসে গেল, তার মানে কস 90 মাইনাস থিটাটাই আমরা সাইন থিটা লিখতে পারি, তাই না? তার মানে এখানে আমি কি বলতে চাইছি, আই এম কস ওমেগা টিটার পরিবর্তে আমি কি লিখতে চাই? সাইন ওমেগা টির পরিবর্তে কি লিখতে চাইছি? কস অফ
90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে। এখানে তুমি মাইনাস কমন নিয়ে নাও, তাহলে কি লিখতে পারবে, কস অফ থিটা মাইনাস 90 ডিগ্রি, কারণ মাইনাস কস অফ মাইনাস থিটা মানে মাইনাস কস থিটা, একই ব্যাপার, তাই তো? এটা ঠিক বললাম তো? দেখ, কস অফ মাইনাস থিটা দ্যাট ইজ কস থিটা, তাই তো? দেখো, এটা নিয়ে কোনো ডাউট নেই তো? তাহলে এখানে যদি মাইনাস কমনও নিয়ে নিই তাহলে ব্যাপারটা একই থাকবে। তাহলে এবার দেখ, দুটো ওয়েভ ফর্মকে তুই যদি কনসিডার করিস, এখানে থিটা করলাম কেন, ওমেগা টি হবে তো, ঠিক আছে। ওমেগা টি, ওমেগা টি, ঠিক আছে। তাহলে দেখো, এই কার্ভটার সঙ্গে এই কার্ভটা কম্পেয়ার করো, তাহলে কি হচ্ছে দেখো, এই ওয়েভ ফর্মটা ওমেগা টি, তারপরে 90 ডিগ্রি পিছিয়ে একটা কারেন্টের ওয়েভ ফর্ম তৈরি হয়েছে। দেখো, বুঝতে পারছো, এটা 90 ডিগ্রি ল্যাগিং বা 90 ডিগ্রি পরে আছে। সাপোজ ধরো ওমেগা টিটাকে ধরে নাও, কোন একটা অ্যাঙ্গেল ধরে নাও, সাপোজ সে এক্স অ্যাঙ্গেল একটা ধরে নাও, ওমেগা টি অ্যাঙ্গেলটাকে একটা এক্স অ্যাঙ্গেল ধরে নাও। এটা যদি এক্স অ্যাঙ্গেল আগে থাকে, তাহলে এক্স মাইনাস 90 মানে কি, এক্স এর থেকে 90 ডিগ্রি পর থেকে শুরু হয়েছে। মানে ফর এক্সাম্পল, ভালো করে বোঝো কি বলতে চাইছি, সাপোজ ধরো দিস ইজ আ ভোল্টেজ ওয়েভ ফর্ম, তাহলে এটা যদি ভোল্টেজ ওয়েভ ফর্মকে বোঝায়, এটা যদি ওমেগা টি ফ্রিকোয়েন্সিতে থাকে, ওমেগা টি মানে কি 2 পাই এফ টি, যেখানে তুই এফ থেকে টাইম পিরিয়ডটা পেয়ে যাবি। আর এই যে আই এম কস অফ ওমেগা টি মাইনাস 90 আছে, তার মানে এটা কি, এর থেকে ঠিক 90 ডিগ্রি থেকে শুরু হয়েছে। মানে 90 ডিগ্রি কোনটা, এইটা থেকে 90 ডিগ্রি পর থেকে পরের ওয়েভ ফর্মটা শুরু হয়েছে। 90 ডিগ্রি পর থেকে পরের ওয়েভ ফর্মটা শুরু হয়েছে। দেখো, বুঝতে পারছো কি বলতে চাইছি? দেখো, এইটা আছে 90 ডিগ্রি, হুম। এইখানে দেখো এই যে মাইনাস 90 ডিগ্রি আসছে, এখানে দেখো ওমেগা টিতে 0 ডিগ্রি আছে। বুঝতে পারছো? এটা যদি কস অফ ওমেগা টি হয় বোঝায়, তাহলে দিস উইল বি কস অফ ওমেগা টি মাইনাস 90 ডিগ্রিকে বোঝাবে। ঠিক কি ঠিক নয় বলো? হুম। তাই তো? এখান থেকে তুমি স্যার বুঝতে ওই যে পারবে ওর যে, ওপরে যেটা লিখেছেন না স্যার, ওই যে হ্যাঁ ভিএম কস ওমেগা টি, ওপরে হ্যাঁ ওপরে যেটা হ্যাঁ হ্যাঁ ফেজারের উপরে, ওটা হ্যাঁ, এল, ভিএম ইজিক্যাল টু এল ওমেগা আই এম হয়েছে। ভিএম ইকুয়াল টু কি হয়েছে জিজ্ঞেস করছো, তাই তো? হ্যাঁ, ভিএম মানে দেখো, এই কম্পোনেন্ট হচ্ছে ভিএম, এল ওমেগা আই এম, এই তিনটেকে মানে গুণ করলে সেটাই বলছি এল ওমেগা আই এম। এল ওমেগা আই এম, এল ওমেগা আই এম, এই তিনটেকে গুণ করলে ভিএম আসে, ঠিক আছে। এল ওমেগা আই এম, এই তিনটেকে গুণ করলে ভিএম আসে। আচ্ছা, নেক্সট দেখো, দেখো বুঝতে পারলে কিছু অসুবিধা আছে? আচ্ছা। তো এটা হচ্ছে সিম্পল। আমি যদি দেখি, তাহলে এটা এত কাণ্ড করার দরকারটা কি ছিল স্যার? তার কারণ হচ্ছে আমি ফেজার ডায়াগ্রাম ড্র করতে চাই। তুমি যদি ফেজার ডায়াগ্রাম এবার বোঝো, তাহলে দেখো খুব সুবিধা হবে। এদিকে যদি ভি অফ টি থাকে, মানে বা ভোল্ট, ভি অফ টি লেখার দরকার নেই, ভি লিখলেই হবে, এখানে টাইমের কোনো ব্যাপার নেই। যদি এদিকে ভি কে দেখাও, তাহলে বলো এর রেসপেক্টে কারেন্টকে আমি কি দেখাতে পারবো, 90 ডিগ্রি। কোন দিকে দেখাবো বলো? লাগে। অ্যাঙ্গেলটা কত আছে, মাইনাস 90 আছে, তাই তো? মাইনাস 90 মানে হচ্ছে এই দিকে দেখাবো, নিচের দিকে, ঠিক আছে। দিস ইজ মাইনাস 90। এবার ব্যাপারটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার কাছে, যদি অ্যারো দাও তাহলে মাইনাস লেখার দরকার নেই, যদি অ্যারো না দাও তাহলে মাইনাস লিখতে হবে। তো দিস ইজ দি রিপ্রেজেন্টেশন। এবার ব্যাপারটা হচ্ছে কি, এইটা তুমি কিভাবে বুঝলে? এটা তুমি বুঝলে ম্যাথামেটিক্যালি, ঠিক আছে। দিস ইজ দি ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন অফ হোয়াই দ্য ভোল্টেজ ল্যাগস, সরি, দ্য কারেন্ট ল্যাগস দ্য ভোল্টেজ বাই 90 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি কি আইডিয়া পেলে? ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশনটা পেলে। ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন of why current lags voltage in inductive circuit, in inductive circuit। দেখো, বুঝতে পারলে কি বললাম? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার সেম জিনিসের একটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন বলো। ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন আমরা কি বলতে পারি, যে কেন ফিজিক্যালি, যদি আমাকে কেউ বলে যে এই সেম কনসেপ্টের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন কি হতে পারে? ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন কি হতে পারে, যে কেন হচ্ছে এই ঘটনাটা, এই ঘটনাটা কেন ঘটছে, ঠিক আছে, এই ঘটনাটা কেন ঘটছে?
দেখো, বলতে পারবে? দেখো, আমি আগের দিনও বলেছিলাম, এরই ফিজিক্যালি এরই ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন হচ্ছে তোমার ব্যাক ইএমএফ। এইটাই হচ্ছে তোমার ফিজিক্যাল তোমার ইন্টারপ্রিটেশন। কিভাবে ব্যাক ইএমএফটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন হয় সবার আগে ভালো করে বোঝো। যেহেতু ইন্ডাক্টর ডাজ নট অ্যালাউ সাডেন চেঞ্জেস ইন কারেন্ট, মানে ইনিশিয়ালি ইন্ডাক্টর কারেন্ট কত ছিল, আইএল কত ছিল, 0 ছিল। এবার তুমি আইএলটাকে একটা ফাইনাইট ভ্যালুতে নিয়ে আসবার চেষ্টা করছো। তো ইন্ডাক্টর বাই নেচার কি করবে, উইল নট অ্যালাউ দিস চেঞ্জ। ঠিক আছে, তার মানে কি, ফট করে তুমি ইন্ডাকটিভ সার্কিটে তুমি যখনই ভোল্টেজ অ্যাপ্লাই করবে, তার সঙ্গে সঙ্গে তার মধ্যে দিয়ে কারেন্টের ফ্লো হবে না, কারণ বাই নেচার ইট উইল অপোজ দি ফ্লো অফ কারেন্ট। ঠিক আছে, তো সেই অপোজ দি ফ্লো অফ কারেন্টটা কিভাবে হবে, বাই ডেভেলপিং আ ভোল্টেজ অ্যাক্রস ইট। ঠিক আছে, ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ। তো সেই ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজটা কিন্তু আমরা আগের দিন একটা বেসিক জেনারেটর বা মোটরের ক্ষেত্রে ব্যাক ইএমএফ হিসেবে পড়েছিলাম, তাই না? দেখো, আমার যুক্তিটা বুঝতে পারছো সন্দীপ? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এইটা হচ্ছে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ হোয়াই ভোল্টেজ, সরি, হোয়াই কারেন্ট ল্যাগস দি ভোল্টেজ। বুঝতে পারলে? তার মানে সবার আগে যদি তুমি দেখো, যদি তুমি দেখতে চাও যে ভোল্টেজের নেচারটা কিরকম হয়, ভোল্টেজের নেচারটা থাকে ইনিশিয়ালি ম্যাক্সিমাম, যত টাইম যায় আস্তে আস্তে ডিকে করে যায়। ঠিক আছে, এদিকে যদি ভোল্টেজ থাকে, এদিকে যদি কারেন্ট থাকে, তো সেই করসপন্ডিং টাইমে যদি তুমি কারেন্টকে দেখতে চাও, কারেন্ট উইল আলটিমেটলি বিল্ড আপ লাইক দিস, স্লোলি ইট উইল বিল্ড আপ। ঠিক আছে, তো যখন ভোল্টেজটা ইনিশিয়ালি ম্যাক্সিমাম থাকছে, কারেন্ট ইনিশিয়ালি 0 থাকছে, কারেন্টের চেঞ্জটাকেও হতে দিচ্ছে না, আস্তে 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 চেঞ্জটাকে অ্যালাউ করছে, কারেন্টের চেঞ্জটাকে আস্তে আস্তে অ্যালাউ করছে। বুঝতে পারলে কি বললাম ব্যাপারটা? দ্যাট ইজ দ্য রিজন। তুমি এইখান থেকেই বুঝতে পারছো, এই যে ন্যাচারাল কার্ভটা রয়েছে, এই ন্যাচারাল কার্ভ থেকেই তুমি আইডেন্টিফাই করতে পারবে যে ভোল্টেজ আর কারেন্টের নেচারটা কিরকম হবে। ঠিক আছে, সো দিস ইজ দি ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন। নাও এটা একটুখানি নোট করে নাও, তারপর আমি এগোচ্ছি পরেরটা। মেন হচ্ছে ইন্ডাকটেন্স, রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটেন্স, এই তিনটে প্যারামিটারকে আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, কারণ এর উপর ভিত্তি করেই তুমি যাবতীয় যা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আছে সবকিছু এটার সাথেই লিঙ্কড। কনসেপশন অফ ভোল্টেজ, রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স এন্ড ক্যাপাসিটেন্স আলটিমেটলি সবকিছুতে তোমার কানেকশন তৈরি করবে। যেমন ধরো, তুমি যদি এখন একটা পাওয়ার সিস্টেমস এর ক্ষেত্রে ধরো তুমি ট্রান্সমিশন লাইনের ইন্ডাকটেন্স বার করতে চাইছো, ঠিক আছে, বা ধরো ট্রান্সমিশন লাইনের ক্যাপাসিটেন্স বার করতে চাইছো, তো ওই প্যারামিটার গুলো তুমি কিন্তু এখান থেকে বার করতে পারবে। এগুলো সম্ভব, এগুলো পসিবল। তো এই বেসিক, এই ফান্ডামেন্টাল জায়গাটা জানার দরকার রয়েছে। তো আপনাদের এক্সাম কি চলছে? হ্যাঁ, আপনাদের এক্সাম হবে তো? না আমাদের আর এক্সাম নেই গো। কালকে এমটেক এক্সাম হয় না? এমটেকে একটা হয়ে গেছে, আমাদের তো ফার্স্ট ইয়ারটা কমপ্লিট হয়ে গেছে। এমটেকটা অ্যাকচুয়ালি শোনো, আমি তোমাদের বলি, তোমাদের যদি আলটিমেটলি পিএইচডি করার ইচ্ছা থাকে, রিসার্চ করার ইচ্ছা থাকে, তবেই এমটেকে ঢুকো। আদারওয়াইজ এমটেক ইজ ফুল অফ টাইম ওয়েস্ট, তাছাড়া কিচ্ছু নেই। ঠিক আছে, ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট জব। সত্যি কথা বলতে কি, মানে অতটা, মানে স্কলারশিপ না পেয়ে শুধু এমটেক করে সেখান থেকে একটা কেরিয়ার দাঁড় করানো কিন্তু ডিফিকাল্ট জব। ঠিক আছে, তো আপনারা এটা তো পাচ্ছেন না মনে হয় যে আমরা তো টাকাটা? স্কলারশিপ পাচ্ছি, তাতে অসুবিধা নেই, বাট শুধু মানে তো উইদাউট বন্ধ করে গেটস। দিয়েছে না হ্যাঁ বলো। ইন্টার্নশিপটা? ইন্টার্নশিপটা বন্ধ করে দিয়েছে না, এই যে একটা না 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 না, মাসে মাসে এটা পায়? মাসে মাসে বন্ধ করেনি, আছে তো, চলছে তো। ও, আচ্ছা আচ্ছা। কিন্তু এখন মনে হয় বন্ধ হয়ে গেছে, এখন যারা ঢুকছে। না না, গেট স্কলারশিপ এখনো চালু আছে। গেট স্কলারশিপ বন্ধ তো আমার করার একটা চেষ্টা বন্ধু করেছিল। ঢুকেছে, গেট কোয়ালিফাইড, ওদের হচ্ছেই না। গেট কোয়ালিফাইড নয় তার মানে। তা যাদবপুরে ঢুকলো কি করে তাহলে? হ্যাঁ, যাদবপুরে যাদবপুরে পেলো গেট কি করে? কোয়ালিফিকেশন ছাড়াও এমটেক করা যায়। তাই? হ্যাঁ ও তাহলে আমাকে মানে ভুলই বলেছে আর কি, জানতাম না হ্যাঁ, এটা। এবার যাদবপুরের ক্ষেত্রে কেসটা কি থাকে, যাদবপুরের ক্ষেত্রে স্কলারশিপটা দিতে দেরি করে। প্রথম আচ্ছা আচ্ছা। প্রথম 6 মাসের স্কলারশিপ একসাথে আসে, একটু টাইম লাগে, কারণ ওখানে ওই
স্টুডেন্টের রেজিস্ট্রেশন করতে হয় এবং ওই তোমার ডাইরেক্টলি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক হয়। তো দ্যাট মে বি আ সিচুয়েশন, সেটা হতে পারে। আদারওয়াইজ তোমরা তাহলে আমি গেট পরীক্ষা তো দেবো, তাহলে কি যাদবপুরে অ্যাপ্লাই করলে হবে? গেট পরীক্ষা দাও, কিন্তু তুমি যাদবপুরে মানে ভালো স্কোর তোমাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? যাদবপুরে প্রপার স্ট্রিম পেতে গেলে তোমাকে ভালো স্কোর নিয়ে আসতে হবে। প্রপার্টি না থাকলে হবে স্যার। আচ্ছা, প্রপার স্ট্রিম না থাকলেও তুমি যদি মোটামুটি কোয়ালিফাই করতে পারো, কোয়ালিফাই করলে তুমি ইয়ে পেয়ে যাবে, ঠিক আছে? তোমার অনেক 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 স্ট্রিম আছে, পেয়ে যাবে মোটামুটি। চেষ্টা করবে যে 400-র কাছাকাছি যাতে স্কোরটা থাকে, 350, 380, 390 এরকম স্কোর থাকলে তুমি পেয়ে যাবে। 380, 390 স্কোর মানে হচ্ছে, ধরো তুমি যদি মানে 39-এর কাছাকাছি পেতে হবে, 38, 39 পেতে হবে, বা 35, ওই 35-এর বেশি পেতে হবে, মোদ্দা কথা। কোনো নেই, প্রিপারেশন নেই, নিজের পরীক্ষা দিতে হবে। না, ওরম ভাবে পরীক্ষা দিতে যেও না। আমি বলবো ওরম ভাবে পরীক্ষা দিতে গেলে কি বলতো, মনে হবে যে আমি পরের বার পরীক্ষা দিলে পারবো। উইদাউট প্রিপারেশন এক্সামিনেশন দিও না, ঠিক আছে? ইট ইজ এ ওয়েস্ট অফ টাইম। শুধু ওয়েস্ট অফ টাইম নয়, আরো একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে তুমি যখন পরীক্ষাটা দেবে, দেয়ার উইল বি মানে এক্সপেকটেশন তোমার ডেভেলপ করবে যে আমি হয়তো পেতে পারি, আমি হয়তো পেতে পারি। ইট উইল নট অনলি কিল 1 ডে, ইট উইল অলসো কিল 2 more days। মানে তুমি যখন যখন তোমার রেজাল্টটা বেরোবে, তখন তুমি তোমার কোয়ালিফিকেশন হবে না, তার জন্য ডিমোটিভেশনে একটা একটা দিন তোমার কেটে যাবে, ঠিক আছে? সো ডোন্ট ওয়েস্ট টু মাচ অফ এ টাইম। তুমি প্রিপারেশন নাও, বা যে টপিকের প্রিপারেশন নিচ্ছ সেই টপিকের প্রিপারেশন নাও, ঠিক আছে? নিয়ে তুমি পরীক্ষাটা দাও, ঠিক আছে? আমি সত্যি কথা বলছি, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের শেয়ার করছি। ডু নট রান আফটার টু মেনি থিংস, ঠিক আছে? যে কোনো একটা টাইপের এক্সামিনেশনকে তুমি সিলেকশন করো, এবং কেবলমাত্র সেটার জন্যই ইয়ে করো, ঠিক আছে? কেবলমাত্র সেটার জন্যই তুমি করো আর কি। মানে এটার একটুখানি মানে ফিলোসফিক্যাল ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে বটে, বাট কথাটা এই মিনিংটা হচ্ছে এটাই। দাঁড়াও, তোমাকে এটা একটুখানি অন্যভাবে বলি। সেটা হচ্ছে, ধরো ধরো এটা হচ্ছে পয়েন্ট এ, ঠিক আছে? এটা ধরো পয়েন্ট বি। আচ্ছা বলো তো, এ পয়েন্ট থেকে, ধরো তুমি বি পয়েন্ট থেকে হাঁটা শুরু করলে, তুমি এ পয়েন্টে পৌঁছতে চাইছো, ঠিক আছে? তো তুমি সবসময় কি চেষ্টা করবে? কিভাবে যাওয়ার চেষ্টা করবে বলো? সোজা আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করবো। সোজা সোজা রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করবে তো। এবার যেতে যেতে হট করে মনে হলো যে না, আমি এ পয়েন্টে যাব না, আমি সি পয়েন্টে যাব, মাঝ রাস্তায় এসে, ঠিক আছে? তো তুমি এ থেকে হট করে লাইনটা চেঞ্জ করে সি এর দিকে চলতে শুরু করলে। খানিক দিন সি এর দিকে চলার পর তোমার মনে হলো না, আমার ডি এর দিকে চলাটা ভালো হবে। তো তুমি ডি এর দিকে চলতে শুরু করলে। এবার যখন এক্সামিনেশন টাইম চলে এলো, তখন তোমার মনে হলো যে আমি 3টে এক্সামিনেশনই দিয়ে দেবো। তো তুমি এইখানে এসে, মানে মাঝখানে কোনো একটা জায়গায় এসছিলে, মানে না এ না সি না ডি, তুমি মাঝখানে কোনো একটা জায়গায় এসে 3টে পরীক্ষা দিয়ে দিলে। তোমার মনে হয় তুমি এইরকম একটা প্রিপারেশনে 3টে জিনিসকে ক্লিয়ার করতে পারবে? একটা জিনিসকেও ক্লিয়ার করতে পারবে? না, ঠিক আছে, মানে কোনোটাই করতে পারবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি এই গেটটা দিচ্ছি স্যার, ওই আর শোনো কি ব্যাপারটা সবাই বলি, দিচ্ছে, শোনো ফর্মটা ফিল শোনো আপ করবো। আমার কথাটা শোনো ভালো করে। ইউ উইল বি লস্ট। লস্ট, কোনো লস্টনেসের ফিলিং হয়েছে? কখনো হারিয়ে গেছো মনে হয়েছে? একটা সি অফ ওশানের মধ্যে না হারিয়ে যাবে খালি, এরকম হ্যাঁ, একটা সে তো সমুদ্র রয়েছে, অবশ্যই। সমুদ্রের মধ্যে পুরো হারিয়ে যাবে। তো প্রথম থেকে আমি বলছি, ফার্স্ট থেকে আমি বলছি, ধরো তুমি ঠিক করলে তোমার বাড়ি থেকে আমার বাড়ি আসবে, তো তুমি সব সময় কিন্তু ওই রকম ডিসিশনসই নিচ্ছ। তোমার বাড়ি থেকে বেরিয়ে একটা বাস ধরলে যেটা আমার বাড়ির দিকে আসবে, তারপর একটা বাস ধরলে যেটা আবার আমার বাড়ির দিকে আসবে, তারপর একটা বাস ধরলে যেটা আবার আমার বাড়ির দিকে আসবে, আর একটা অটো ধরলে আমার বাড়ির দিকে আসছে। মানে প্রত্যেকটা রুটই কিন্তু আমার বাড়ির দিকেই সিনক্রোনাইজড, ঠিক আছে? তার ফলেই কিন্তু তুমি পয়েন্ট এ টু পয়েন্ট বি তে পৌঁছতে পারো। ডু নট, মানে সত্যি কথা বলছি, আমি তোমাদের বহুত এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের বলছি যে কোনো দিন এই কাজটা করো না, যে হ্যাভিং মাল্টিপল টার্গেটস এট দ্য সেম টাইম, ঠিক আছে? কোনো হ্যাঁ, কিচ্ছু হবে না। ইউ উইল বি টোটালি লস্ট হ্যাঁ, আফটার, যখন এক্সামিনেশনটা হয়ে যাবে না, তুমি মনে হবে তোমার কিচ্ছুই প্রিপারেশন নেই। এই ফিলিং অফ লস্টনেস ইজ দি মোস্ট ডিফিকাল্ট ফিলিং ফর এভরি স্টুডেন্ট, আমি তোমাকে বলছি শোনো। তারপর আলটিমেটলি কি করবে, যে কোনো একটা প্রাইভেট জবে ঢুকে পড়বে, ঠিক আছে? কারণ তুমি এখানে এখানে এসে হারিয়ে যাবে, ঠিক জাস্ট। আর তার কারণটা হচ্ছে,
কম্পিটিশনের লেভেলটা এখন প্রচুর বেশি, ঠিক আছে? হুম। ছেলেপুলেরা দিন রাত্রির এক করে পড়াশোনা করছে এবং কম্পিটিশনটা ভালো লেভেলে আছে। এই যে পরীক্ষাটা মধ্যখানে এসে আবার এরকম এ করে দিল। হ্যাঁ, তো আমি বলবো যে তোমার যদি গেট পরীক্ষা পরীক্ষা দেওয়ারই হয়, যদি উইদাউট আর প্রিপারেশনই আমার দেওয়ার, মানে এমটেক নিয়ে কোনো এ নেই, এমটেক নিয়ে কোনো সেরকম কোনো এ নেই। হ্যাঁ তো দাও, গিয়ে পরীক্ষাটা দাও। বাট আমি বলবো তোমরা গভর্নমেন্ট জব রিলেটেড, মানে যেটা জব ওরিয়েন্টেড প্রিপারেশন, তার মধ্যে যুক্ত হও। কারণ দেখো, তোমাদের কাছে সেই অপশনটা এখন মনে হচ্ছে যে না আমাদের হাতে অনেক সময় আছে, বাট টাইম নেভার মানে স্টেজ দ্য সেম। তোমার টাইম কিন্তু চলতে থাকবে। ফর এক্সাম্পল বলছি, তুমি ধরো বিটেক কমপ্লিট করেছো, ডিপ্লোমা কমপ্লিট করেছো, তারপর বিটেক করছো, বিটেকের পর ধরো এমটেক করবে, এমটেকের পর ধরো পিএইচডি করবে, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে কি, এরপরেও পোস্ট ডক বলে একটা অপশন আছে, পোস্ট ডক ফেলো করবে, ঠিক আছে? এরকম ভাবে তুমি অনেক কিছু পড়াশোনা করতে পারো, পড়াশোনার কোনো শেষ নাই। তোমার যদি পড়াশোনা ভালো লাগে তুমি এই পাথটা অবশ্যই অবলম্বন করতে পারো। কিন্তু তোমার যদি পড়াশোনা করতে ভালো না লাগে, তুমি ধরো ফর এক্সাম্পল আমি বলছি, তুমি ধরো একটা বেশ খানিকক্ষণ সময় ধরে পড়াশোনার সঙ্গে যুক্ত থাকতে চাও না, জেনুইনলি নিজেকে কোশ্চেন করবে, যদি না চাও তাহলে জানবে এই ডিপ্লোমা লেভেলে তুমি যে জবটা পাচ্ছ আর বিটেক লেভেলে যে জবটা পাচ্ছ, এই দুটো জবই সাফিসিয়েন্ট ফর এভরি আদার পোস্ট। তুমি বিটেক থাকলেও সব থেকে হাইস্ট পোস্টের জব তুমি পেয়ে যাবে। ব্যাচেলার্স ইজ দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট ফর এভরি পোস্ট, বুঝতে পেরেছো? মানে আর ডিগ্রি থাকলেই হবে, মানে সবই ডিগ্রি থাকলেই হবে, আর কভার কিছু কভার দরকার নেই। হবে। হ্যাঁ, সবকিছুই কভার হয়ে যাবে, আর কিছু দরকার নেই। এবার তোমার যদি পড়াশোনার ইচ্ছা থাকে, জেনুইনলি তোমার যদি ধরো কোনো প্যাশনেট আছো কোনো একটা বিষয়ে, ঠিক আছে, তো তুমি তার জন্য পার্সু করতে পারো। ফর এক্সাম্পল আমি যদি আমার এক্সাম্পল দিই, আমি ওই ইলেকট্রিক ভেহিকেলস, তারপরে ব্যাটারি, ঠিক আছে, এই ধরনের রিলেটেড জিনিস দিয়ে আমি একটু ইন্টারেস্টেড ছিলাম। তো আমি তার জন্য এখন সুপার ক্যাপাসিটারের উপর কাজ করছি, ঠিক আছে? কারণ সুপার ক্যাপাসিটার ইজ দ্য নিউয়েস্ট টেকনোলজি, যেখান থেকে ব্যাটারির একটা সাবস্টিটিউট হিসেবে সেটাকে আমরা তৈরি করতে পারি, ঠিক আছে? তো সেই রকম একটা দিকে আমি ধরো রয়েছি। এবার তোমাদের ধরো তোমাদের যদি এরকম কোনো ফিল্ড অফ ইন্টারেস্ট থাকে এবং চাও যে সেই জিনিসটা নিয়ে সময় কাটাতে, ঠিক আছে, তো করতে পারো। আদারওয়াইজ আমি বলবো যে না করাটাই ভালো। কারণ দেখো, আমি জেনুইনলি বলছি,